পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতে সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মামাবাড়ি পেয়েছ? একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। একটা মিটিংয়ে একটা বিধায়ক, আমরা নদিয়া দক্ষিণ থেকে 7টা বিধায়ক ছিলাম, মুখ্যমন্ত্রীকে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম দল বেঁধে। মুখ্যমন্ত্রী সেই ঘরে আমাদের ঢুকতে দেননি, ডিএম ঢুকতে দেননি। আমরা স্লোগান দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কোনো ডেভেলপমেন্ট মিটিংয়ে ডাকেনি। আজকে মাননীয় স্বীকার করলেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি শুরুতেই বিরোধীদের যেভাবে অগ্রাধিকার দিচ্ছে, তাদের প্রতি যেভাবে সৌজন্য দেখাচ্ছে, এটা ইতিবাচক দিক। কিন্তু আমরা ছাগলের তৃতীয় বাচ্চা, না এ পাশে না ও পাশে। আমাকে 3 মিনিট সময় দেওয়া হতো বলতে। আপনারা কেউ বলেছেন আজ পর্যন্ত বিধানসভায় 3 মিনিটে কোনো ভাষণ বলা যায়? এই গণতন্ত্রের পবিত্রতম জায়গা, এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন। কোন ডেমোক্রেসির কথা আপনারা বলছেন এখানে দাঁড়িয়ে? কোন গণতন্ত্রের কথা বলছেন? আপনাদের মুখে, ভূতের মুখে রাম নাম। আজ আমি বলছি, আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি, এবিসিডি, এফ যতগুলো পার্টি হোক, এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে। একটা নেতার গায়ে হাত পড়েনি। এর আগের মুখ্যমন্ত্রী বারবার বলতেন জল ধরো, জল ভরো। তা জল ধরবেন কোথায়? আকাশের জল ধরতে গেলে তো ঘটি বাটিতে ধরে রাখা যাবে না, তার জন্য পুকুর চাই প্রয়োজনীয়। একটা পৌরসভাতে 170টা পুকুর, তার মধ্যে 70খানা প্রমোটিং এর ব্যবসা হয়েছে, ঠিকাদাররা ব্যবসা করেছে। আর যারা সরকারের প্রতিনিধি তারা ওখানে দাঁড়িয়ে মদত দিয়েছে আর কাটমানি খেয়েছে। আমার পাড়া আমার সমাধান শুনতে খুব ভালো লেগেছিল। আমার কি না কি হবে, কি হলো? শেষে সব জায়গায় বোর্ড, খালি বোর্ড আছে, না রাস্তা, না ফুটপাথ, না গেড়াকল, কিছুই নেই, টাকাও নেই। আর আমি তবু বলে যাচ্ছি, যদি কাজ শেষ না হয়ে থাকে, টাকা শেষ না হয়ে থাকে, টাকা থাকে, সেই টাকা সেই কাজেই আমরা খরচা করবো। একটা টাকা এদিক ওদিক হতে দেবো না। শেষ আমরা খরচা খবর নিচ্ছি। তো আমাদের পাড়ায় আমাদের সমাধান হয়নি, আমাদের পাড়ায় সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আমরা সমাধান করব। তারা স্বীকার করেছেন আমাদের সময় চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। এই কথাগুলো যদি আপনারা আরো 15 বছর আগে থেকে বলতেন যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, আজকে হয়তো আপনাদের ওদিকে বসতে হতো না, আপনারা এদিকে বসতেন, আমরা ওদিকেই থাকতাম। আপনাদের 15 বছর শোনার অভ্যাস নেই বলে কষ্ট হচ্ছিল, আমরা তো শুনেছি, কিন্তু এখন শুনতে হবে পরিস্থিতি। তো আমি দেখলাম যে বিরোধীরা প্রথম, মাননীয় অটলজি বলতেন যে বিরোধীদের নিজের উঠোনে ঘর বানিয়ে দিতে হয়, যাতে আপনি ভুল করলে সে ধরিয়ে দিতে পারে। এটা বলা নয়, এটা আমরা করে দেখিয়েছি। তাই যখন জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী সেখানকার বিরোধী দলের এমএলএ এমপিদের ডেকে পাঠিয়েছেন, যোগ্য আসন দিয়ে, সম্মান দিয়ে তাদের কথা শুনেছেন, এবং এখনও চলছে। এবং গত বিধানসভা জমের থেকে শুরু হয়েছে, সমস্ত চর্চাতে বিরোধীদের আমরা বেশি জায়গা দিয়েছি। আমি যখন এখানে এসেছিলাম প্রথমবার, আমার পার্টিতে আমাকে শেখাবার মতো কেউ ছিল না যে কী করে বিধানসভায় চলতে হয়। আর সেই সুযোগে এখানে আজ যারা ওপাক্ষে প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হয়েছেন, তারা এইদিকে ঘিরেছিলেন চারদিকে। আমি ওই কোনায় বসতাম। আমাদের তখন বিরোধী পক্ষ আর সপক্ষ বিপক্ষে বলা হতো যে সরকার পক্ষ 60% সময়, বিরোধী পক্ষ 40%। তৎকালীন আমাদের মাননীয় অধ্যক্ষ আছেন, তিনি তাই হতো। কিন্তু আমরা ছাগলের তৃতীয় বাচ্চা, না এ পাশে না ও পাশে। আমাকে 3 মিনিট সময় দেওয়া হতো বলতে। আপনারা কেউ বলেছেন আজ পর্যন্ত বিধানসভায় 3 মিনিটে কোনো ভাষণ বলা যায়? আমি বলছিলাম একবার, তৎকালীন বিরোধীদের পক্ষের একজন ছিলেন চিফ হুইপ, তাকে বলতাম, এ পাশের চিফ হুইপকে বলতো যে আমরা কি ভেসে এসছি বানের জলে, আমরাও তো জিতে এসছি, আচ্ছা দেখছি দেখছি, এরম বলা হতো। আজ আমরা বলিনি দেখছি দেখছি, আপনি বলুন আমরা শুনবো, এটা আমাদের কালচার। আমি একদিন চিৎকার করে বিধানসভা বন্ধ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম হয় দিলীপ ঘোষ বলবে, না হলে কেউ বলবে না, অনেকে সাক্ষী আছে।
এটা করতে হয়েছিল আমাকে, আজকে কিন্তু চিৎকার করতে হয় না। বলেন, আমরা শুনি, এটা আমরা শিখি, এটাই গণতন্ত্র, এটা আমাদের কাছ থেকে শিখতে হবে। ব্যক্তিগতভাবে আমি রাজনীতিক শিকার কতবার হয়েছি আমি মনে জানি না, কিন্তু কখনো বিধানসভায় আমি বলিনি যে আমাকে মেরেছে, আমার গাড়ি ভেঙেছে, কেউ বলতে পারবে না। আমি রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তার প্রতিকার করার চেষ্টা করেছি, তাই আমরা আজকে সরকারে এসেছি, আপনারা ওখানে গেছেন। এই রাস্তা আমরা পার হয়ে এসেছি। অনেকে বলতেন আমরাও মার খেয়েছি। আচ্ছা, মার খেয়েছেন বলে আপনি যাকে ইচ্ছা মারবেন? কাউকে না মারতে হলে বাড়িতে এসে যে বউকে মারবেন? এ কালচার কোথাকার? মারামারি বন্ধ করার জন্য লোক আপনাকে জিতিয়েছে, নতুন করে মারার জন্য নয়। একজন বড় বড় দার্শনিক কথা বলছেন, মাননীয় সাবিনা ইয়াসমিন। আচ্ছা, বলছেন গণতন্ত্র, সৌজন্য, মন্ত্রীকে পাঠ দিচ্ছেন। এখানেও তো অনেক কথা শুনেছি আমরা, বাইরের নির্বাচনের আগে পর্যন্ত যেসব কথা শুনেছি আমরা। আমি বলেছি, আমি ভার্চুয়াল মিটিং করেছি আমার ডিপার্টমেন্টের প্রধানরা যখন আসতেন না, 2610 জন প্রধান আমার কন্ট্রাক্টে যোগ দিয়েছিলেন, বিধায়করাও ছিলেন, শুনেছেন। আমি বলেছিলাম জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আমি বিধায়ক হতে পারি, মন্ত্রী হতে পারি, প্রধান হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন। মানুষ আমাদের ভোট দিয়েছে পরিষেবা পাওয়ার জন্য। একজন প্রধান যদি না থাকে, 24 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট না লিখলে সে মৃতদেহ জ্বালানো যায় না। আপনারাও জানেন, গ্রামে এটা হয়। বার্থ সার্টিফিকেট চাই, ইনকাম সার্টিফিকেট চাই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই। উনি বলছেন যে সর্বোপরি একটা পঞ্চায়েত আজকে হচ্ছে সর্বসার্বভৌম, খুব ভালো কথা। তার পঞ্চায়েত যদি 3 মাস 4 মাস প্রধান যদি উপস্থিত না থাকে, তাহলে সাধারণ মানুষ কি পাবে? আমি বলেছিলাম জনগণ আপনাকে পরিষেবা চাই বলে আপনাকে জিতিয়েছে। আসলে ওনারা জেতেননি। ইলেকশনে আপনারা নমিনেশন করাতে গেছিলেন, পঞ্চায়েতে অভিজ্ঞতা আছে। গুন্ডা আর পুলিশ মিলে আমাদের মেরে বার করে দিচ্ছে, নমিনেশন করতে দেয়নি। এর আগের পঞ্চায়েতেও আমি ছিলাম। আমি বলছি তোমরা আগে গিয়ে ঢুকে যাবে বিডিওর ঘরে। ঢুকেছে আমাদের লোকেরা, গুন্ডা দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে তাদের বার করে দেওয়া হয়েছে, নমিনেশন ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা 18তেও হয়েছে, আর এটা 23এও হয়েছে। আরো ভয়ঙ্কর হয়েছে, একসঙ্গে পুলিশ হাতে বন্দুক আর গুন্ডা হাতে ডান্ডা নিয়ে তার মিছিল করে যাচ্ছে। সে ছবি এখনো পাবেন। কারা করেছিল? তাদের কথা আমরা রামায়ণের প্রবচন শুনবো তাদের মুখে? এ দুর্ভাগ্য যেন আমাদের না হয়। আমি সেজন্য বলেছি পরিষেবা দিতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে, মাঝখানে কোনো রাস্তা নেই। আমি এটাও বলেছি আগে যে আসুন আমরা প্রোটেকশন দেবো। মাননীয় সমীর জানা আমাদের বরিষ্ঠ সদস্য, তাকে সম্মান করি আমি। তিনিও বলেছেন যে নাকি অনেক জায়গায় গন্ডগোল হয়েছে। আপনারা পালিয়ে গেছেন, আপনারা দ্বিতীয়বার জিতেছিলেন, যখন তৃতীয়বার আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওই 3 দিন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, অতএব যে যা করছে সব ঠিক আছে। আমরা কিন্তু বলিনি, বলেছি আমরা আমাদের পার্টির লোককেও বলেছি, আমরা অ্যারেস্ট করিয়েছি, জেলে আছে আমার পার্টির কর্মী। আপনাদের কয়জন অ্যারেস্ট হয়েছিল 21-এর পরে? আপনারা প্রোটেকশন দিয়েছিলেন। আমার কাছে রেকর্ড আছে কতজন, 70,000 লোক বাড়ি ছাড়া হয়েছিল, হাজার হাজার বাড়ি ভাঙা হয়েছিল, 35 জন মহিলা ধর্ষিতা হয়েছিলেন। মহিলা কমিশনের মহিলারা এসেছিলেন তাদের সঙ্গে দেখা করতে, জঙ্গলে দেখা করেছিলেন, গিয়ে বলেছিলেন আসুন আপনি এফআইআর করুন, আমরা বিচার দেবো। ওনারা বলেছেন দেখুন ইজ্জত তো গেছে, প্রাণটা বেঁচে আছে, আমি যদি যাই আমার প্রাণটাও যাবে সম্মানের সঙ্গে। এই ঘটনার সাক্ষী আপনাদের হতে হয়নি? আমার মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে বলেছিলেন যদি কারোর সঙ্গে হয়ে থাকে আপনি তথ্য দিন, কিন্তু সে যেন 21-এর অপরাধী না হয়, তার সব দায়িত্ব আমরা নেবো, তার ক্ষতিপূরণ দেবো, দোষীকে সাজা দেবো। আপনারা কোনো লিস্ট পাঠাতে পারেননি। লিস্ট কি পাঠাবেন? ঘর সামলাতেই ব্যস্ত, কে কোথায় যাবে ঠিক করতে পারছেন না। সেই জন্য আমার কাছে একটি ছেলে এসেছিল, আমি পঞ্চায়েত মন্ত্রী, আমি পঞ্চায়েতেই থাকি। ভাঙড় বিধানসভা নাম শুনলে গা কাঁপে অনেকের। প্রত্যেকদিন বম বন্দুক পড়ে, আওয়াজ হয়। পঞ্চায়েতে যা হয়েছে আপনারা দেখেছেন। ওখানে আমাদের পার্টির কোনো লোক নমিনেশনই করতে পারেনি গত বছর। 5টা পঞ্চায়েত জেতার মতো ছিল। সেখানকার ভাঙড় 2 এর যে সমিতির চেয়ারম্যান আছে সফিয়া আহমেদ, মুসলিম ছেলে, সে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। আপনারা বলেন বিজেপির লোক ঢুকতে দিচ্ছে না। ওর বাড়ি যেখানে, তার বাড়িকে এমনভাবে ভাঙা হয়েছে, তার গাড়িটা এখন রাস্তায় পড়ে আছে, গাড়ি করে পালাচ্ছিল, তাকে ঘিরে গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্করপিও গাড়ি এখনো পড়ে আছে। আর বাড়ি সম্পন্ন পরিবার, তারা বাপ কাকা মিলে থাকে, বিরাট বাড়ি, ভেঙে গাড়ি করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে।
একজন দুজন নয়, শয় শয় লোক প্রকাশ্যে। সে দৃশ্য আমাকে দেখিয়েছে, সে ভিডিওতে। আমার বাড়ি এসেছিল, বাড়ি ঢুকতে পারে না সে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেই, কোনো হিন্দুও থাকে না। বলুন বিজেপি করেছে? বলবেন কে করলো তাহলে? যেখানে যা হচ্ছে বিজেপিকে দাগিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, ওই সুযোগ আমরা কাউকে দেবো না। এ অধিকার কারো নাই। আজ আমি বলছি, আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি, এবিসিডি, এফ যতগুলো পার্টি হোক, এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে। একটা নেতার গায়ে হাত পড়েনি। যদি বিজেপি না জিততো, টিএমসি যদি জিতে যেত, তাহলে আমরা কতজন এখানে জ্যান্ত ফিরতে পারতাম আমার সন্দেহ আছে। কয়জন বাড়ি থাকতে পারতো আমার সন্দেহ আছে। সেই জন্য নৈতিকতার কথা, সৌজন্যের কথা সবার মুখে মানায় না। আমরা বলে এসছি, আমরা করে এসছি, আমরা বলতে পারি। আপনারা সে অধিকার আগে হারিয়ে এসছেন। আমরা আপনাদের সম্মান দিয়েছি, অধিকার দিয়েছি, সেটা ভোগ করুন। গণতন্ত্র যেন পশ্চিমবাংলায় কলুষিত না হয়, এটা সবার দেখার দায়িত্ব আছে। আমি পঞ্চায়েত মন্ত্রী, যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকে সার্টিফিকেট না দিয়ে টিএমসি লোককে সার্টিফিকেট দিয়েছে। ভিডিও দাঁড়িয়ে থেকে আমি দেখেছি, হয়েছে কিনা? সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করাবো। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মাওবাড়ি পেয়েছ? আমরা চাই মানুষের অধিকারকে সংরক্ষিত করতে। মানুষ ভোট দিয়ে জিতেছে, আপনাদের পঞ্চায়েতে দিয়েছে, আপনি জিতেছেন, আমাদেরকে বিধানসভায় দিয়ে আমরা জিতেছি। সেই জন্য সবার দায়িত্ব এই সমাজের যে 10.5 কোটি লোককে তাদের পরিষেবা দেওয়া। গণতন্ত্রের প্রথম কথা এটা। আপনি কি জিতেছেন, কোন পার্টি করেছে আমার দেখা দরকার নেই। রোজ পার্টি পাল্টায় এখানে, কিন্তু জনতা কি দোষ করলো? কেন্দ্র সরকার এত বছর পরে এই বাংলাকে উন্নয়ন করার চেষ্টা করছে। গত 4 বছর ধরে এখানে নারেগাকে লাগু হয়নি, তার কারণ কোনো নিয়ম মানা হয়নি। আজ কেন্দ্র সরকার আমাদেরকে যথেষ্ট টাকা দিয়েছে, গরিব মানুষের হাতে যাতে টাকা পৌঁছায়, সবচেয়ে বেশি টাকা দিয়েছে, আপনারাই বলেছেন। সেই টাকা আমরা চাই গরিব মানুষের হাতে যাক। জি রামজি যে নূতন প্রকল্প এসেছে, তাতে কিছু আইনের পরিবর্তন হয়েছে। আমরা চাই সেই আইনটাও শেখাতে হবে পঞ্চায়েতের যারা সদস্য আছেন, প্রধান আছেন। আগামীকাল থেকে 4 দিনের জন্য আমরা প্রশিক্ষণ করছি। দিল্লি থেকে টিম আসছে, সেক্রেটারি আসতে চান, মিনিস্টার আসতে চান, শিবরাজজি। আমরা কনভেনশন সেন্টারে পঞ্চায়েতের সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেলে অফিসার পর্যন্ত ডাকছি। 4টে জনে 4 দিন, 21, 22, 23, যাতে তারা ট্রেনিং নিয়ে গিয়ে জেলায় নিজের মহকুমা ব্লক স্তরে সবাইকে ট্রেনিং দিয়ে এই কাজটাকে সুচারুরূপে করতে পারেন। সারা ভারতবর্ষে কাজ শুরু হয়ে গেছে। 70, 80%, 90% ব্লকে শুরু হয়ে গেছে, পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10-15% শুরু হয়েছে পঞ্চায়েতে। কেন হচ্ছে না? না প্রধান্য নেই। তার মানে আপনি চাইছেন এখানে কাজ না হোক আর এই সরকারের বদনাম হোক, এটা হতে দেবো না। তার জন্য যা করার আমি করব, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আর আপনি যদি দায়িত্ব মনে করেন, আসুন পঞ্চায়েতে বসুন, সমস্যা হলে আমরা আছি। আমি বলেছি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে আসুন। আমার সমস্ত এমএলএকে আমি বলেছি আপনারা যান, প্রধান যার হোক তাকে ডাকুন, বসান, তাকে দিয়ে কাজ করান। মাননীয় সমীর দা আমার কাছে এসেছিলেন, আপনি সিনিয়র মেম্বার, ওখানে আমাদের কোনো পঞ্চায়েত নেই, আপনি সিনিয়র এমএলএ হিসেবে ডাকুন ওদেরকে। আমার পার্টির নেতাদেরকেও ডেকে পাঠান, গন্ডগোল করলে আমাকে বলুন কে কত বড় নেতা আছে আমি দেখব। পঞ্চায়েতের কাজ যেন না আটকায়, আপনি বসে কাজ করান। প্রত্যেকটি এমএলএ যারা আমার সঙ্গে দেখা করছে, আমি প্রত্যেককে বলেছি আমরা কাজ চাই। নির্বাচন হয়ে গেছে, রাজনীতি শেষ, উন্নয়ন চাই। কিন্তু তারপরে যদি কেউ না আসে, তার দায় কে নেবে? জনতাকে আমরা বঞ্চিত হতে দেবো না। এই কন্ডিশনে আমরা ক্ষমতায় এসেছি, জনতার কাছে পরিষেবা আমরা পৌঁছে দেবো। সে যে দপ্তর হোক না কেন,
সেই জন্য পঞ্চায়েত দপ্তর হচ্ছে সবচেয়ে বেশি লোককে বেশি পরিষেবা দেওয়ার জায়গা। সে পরিষেবা আমরা দেবো, তার জন্য আমরা বলা হলো যে নাকি আমলাতন্ত্র চলবে না। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে ঢুকে পড়েছে আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি, আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাশ করব। সেই জন্য আমার প্রথম বক্তা বীণা মণ্ডল বলছিলেন আমার পাড়া আমার সমাধান, শুনতে খুব ভালো লেগেছিল। আমার কি না কি হবে, কি হলো? শেষে সব জায়গায় বোর্ড, খালি বোর্ড আছে, না রাস্তা, না ফুটপাথ, না গেড়াকল, কিছুই নেই, টাকাও নেই। আর আমি তবু বলে যাচ্ছি, যদি কাজ শেষ না হয়ে থাকে, টাকা শেষ না হয়ে থাকে, টাকা থাকে, সেই টাকা সেই কাজেই আমরা খরচা করবো, একটা টাকা এদিক ওদিক হতে দেবো না। আমরা প্রায় 20,48,000 মানুষকে ভাতা দিই, পঞ্চায়েত বিভাগ দেয়, এটা বড় খরচা আছে আমাদের। এটা এই যে 1,000 টাকা, 3,000 টাকা বিভিন্ন ভাতা যাচ্ছে, এই 20,48,000-এর বেশি লোককে ভাতা দিতে হয়, এগুলো বড় খরচা। এই ধরনের বিভিন্ন প্রকল্প নতুন করে আমরা বাড়িয়েছি, যাতে সাধারণ মানুষ উপকৃত হন, আর তার নতুন করে চালু করা, প্রশিক্ষণ করার ব্যবস্থা আমরা নিচ্ছি। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। তার জন্য আমরা পিএসসিকে, মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, আপনার কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে 1-2 মিনিট, ঠিক আছে, বলার কিছু নেই, ওনারাই সব বলে দিয়েছেন। আমরা যেটা করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ কর্মচারী নিযুক্ত হবে, তার মধ্যে 50,000 শিক্ষা বিভাগেই হবে, শিক্ষক, কারণ খালি হয়েছে স্কুল, 8,000 স্কুল বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেরকম পঞ্চায়েতের যে পরিষেবা যদি মানুষকে পৌঁছে দিতে হয়, তাহলে কর্মচারীর দরকার আছে। আমার বিভাগে প্রায় 1 লক্ষ এরকম কর্মচারী আছেন, যাদের কোনো হিসাব নেই, যাদের কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। 4 বছরের জন্য কোনো প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে নিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে, প্রজেক্ট শেষ, ক্লোজ হয়ে গেছে, টাকা আসে না, কিন্তু সেই কর্মচারীরা রয়ে গেছেন, তাদেরকে মুক্ত করা হয়নি। এই করতে করতে বিরাট বোঝা একটা, তাদেরকে বেতন দেওয়ার কোনো সোর্স নেই, তাদের ভূত ভবিষ্যৎ নেই, কবে রিটায়ারমেন্ট, কদিন কাজ করবে, কোনো এগ্রিমেন্ট নাই, কিন্তু আছেন, কিন্তু আমরা কাউকে তাড়াইনি। কোনো না কোনো ফরম্যাট থেকে টাকা নিয়ে এসে, কোনো প্রজেক্ট থেকে টাকা নিয়ে এসে তাদেরকে কাজ দিয়ে, এই যে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, তাদের কাজ করানোর চেষ্টা চলছে। আপনারা জানেন একাধিক সার্ভে, একাধিক কাজ একসঙ্গে শুরু হয়ে গেছে, ফলে আমাদের কর্মচারী কম, ফলে কাজে গতি কম হয়ে গেছে। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো, জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গণ্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো, তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। এখন গত 15 বছরের ধরে আমরা যে সরকারটাকে দেখলাম, সেই সরকার বারবার বলেছেন যে উন্নয়নই আমাদের লক্ষ্য, উন্নয়নের মধ্যে দিয়ে আমরা জিতছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি 100 দিন, 90 দিনের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করেছি, 90%। আমরা অনেক কথা শুনেছি, কিন্তু সরকার কি করেছে? গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গ্রামীণ রাস্তাগুলো ভয়ঙ্কর পরিস্থিতি, এখন আমরা টের পাচ্ছি।
আমরা জিতেছি, আমরা গ্রামে যাচ্ছি, গিয়ে দেখছি মানুষ বলছে দ্রুততার সাথে এই রাস্তাগুলো করুন, পরিকাঠামো উন্নয়নের কাজগুলো আপনারা করে দিন তাড়াতাড়ি। যেখানে যাবেন রাস্তা ভাঙাচোরা, তাহলে উন্নয়নের কাজ করেছে। এখন আমরা দেখলাম কাজ কিছু করেছে, একেবারে অস্বীকার করা যাবে না। কি করেছে? গ্রামীণ রাস্তাগুলো যে পিচের রাস্তা ছিল, বামফ্রন্ট সরকার যে মাটির নিচে যে বেস ওয়ার্কটা ইট দিয়ে করে দিয়ে দিয়েছিল এবং যেখানে যেখানে পিচ দিয়েছিল, সেই রাস্তাটা 8 ফুট থাকলে দুপাশে 2 ফুট আর এদিকে 2 ফুট বাড়িয়ে তার ওপরে পাথর আর পিচ ঢেলে দিয়ে একটা বিরাট চওড়া রাস্তা দেখালো। এবং পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে যে সমস্ত কনস্ট্রাকশন বিল্ডিং, সেগুলোকেও মানুষের দৃষ্টিতে নিয়ে এলো এমনভাবে নীল সাদা রং করলো, রাস্তাগুলোকে চওড়া করলো 2 ফুট করে, তার উপরে পিচ দিল। মানুষ বললো তো বিরাট কাজ হচ্ছে। বাস্তবে সেগুলো ছিল ফাঁপা, ওগুলো ছিল একটা কসমেটিক ক্যাম্পেইন। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষকে এইভাবে তারা প্রতারণা করেছে। পুরো রাস্তা তাদের করতে হয়নি। সেই রাস্তার জন্য যে বরাদ্দকৃত টাকা, সেই টাকা আত্মসাৎ হয়েছে, চুরি হয়েছে, কোটি কোটি টাকা চুরি হয়েছে। আমি সেদিন পৌরসভায় গিয়েছিলাম, গ্রাম পঞ্চায়েতেও গিয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় দিলীপ দা একটা ভার্চুয়াল মিটিং নিচ্ছিলেন, সারা স্টেটের যত পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে একটা ভার্চুয়াল মিটিং নিচ্ছিলেন। সেখানে ভিডিওতে গিয়েছিলাম, পৌরসভায় তার আগে গিয়েছিলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, আমাদের আগের মুখ্যমন্ত্রী বারবার বলতেন জল ধরো জল ভরো। তা জল ধরবেন কোথায়? আকাশের জল ধরতে গেলে তো ঘটি বাটিতে ধরে রাখা যাবে না, তার জন্য পুকুর চাই প্রয়োজনীয়। একটা পৌরসভাতে 170টা পুকুর, তার মধ্যে 70খানা প্রমোটিং এর ব্যবসা হয়েছে, ঠিকাদাররা ব্যবসা করেছে। আর যারা সরকারের প্রতিনিধি তারা ওখানে দাঁড়িয়ে মদত দিয়েছে আর কাটমানি খেয়েছে। কেউ আর স্বীকার করতে পারবেন? আমরা প্রমাণ দিয়ে দেবো। গ্রাম পঞ্চায়েত ঠিক একই অবস্থা, জল ধরো জল ভরো, পুকুরগুলোকে ভরিয়ে দেওয়া হয়েছে। মাটি মাফিয়ারা মাটি কেটে কেটে নিয়ে কোটি কোটি টাকা লুট করেছে, অস্বীকার করতে পারবে না। আমার খুব ভালো লাগলো যে আজকে যারা সরকার পক্ষে ছিলেন, তাদের আজকে যারা বিরোধী হিসেবে জিতে এসেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই তারা স্বীকার করেছেন আমাদের সময় চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। এই কথাগুলো যদি আপনারা আরো 15 বছর আগে থেকে বলতেন যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, আজকে হয়তো আপনাদের ওদিকে বসতে হতো না, আপনারা এদিকে বসতেন, আমরা ওদিকেই থাকতাম। অস্বীকার করতে পারবেন না। ফলে আজকে আপনারা এখানে আমাদের একজন বিনাদি বলছিলেন গণতন্ত্র, সৌজন্য এসব নিয়ে বলছিলেন। কোন কার্সি, কোন সৌজন্য, কোন কালচার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে আপনারা বলতে পারবেন? আমরা এখানে যে 70-75 জন বা পরে কিছু কমেছিল, ডেভেলপমেন্ট মিটিং ডিস্ট্রিক্টে হয়েছে। একটা মিটিংয়ে একটা বিধায়ক, আমরা নদিয়া দক্ষিণ থেকে 7টা বিধায়ক ছিলাম, মুখ্যমন্ত্রীকে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম দল বেঁধে। মুখ্যমন্ত্রী সেই ঘরে আমাদের ঢুকতে দেননি, ডিএম ঢুকতে দেননি, আমরা স্লোগান দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কোনো ডেভেলপমেন্ট মিটিংয়ে ডাকেন। আজকে মাননীয় স্বীকার করলেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি শুরুতেই বিরোধীদের যেভাবে অগ্রাধিকার দিচ্ছে, তাদের প্রতি যেভাবে সৌজন্য দেখাচ্ছে, এটা ইতিবাচক দিক। এবং আমরা বলছি বিজেপি যতদিন পশ্চিমবাংলায় থাকবে, শুধু 5 বছর নয়, আগামী 50 বছর বিজেপি পশ্চিমবাংলায় থাকবে। এই সৌজন্য দেখাবে। কৃষ্টি বলছে, কার্সি বলছেন এই পবিত্রতম গণতন্ত্র, ডেমোক্রেসি কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন আপনারা? আমার সৌভাগ্য হয়েছে বামফ্রন্টের আমলে আমি এখানে বসার সুযোগ পেয়েছি, তৃণমূলের আমলে আমি এখানে বসার সুযোগ পেয়েছি, বিজেপির আমলে আমি এখানে বসার সুযোগ পেয়েছি। সবে মাত্র 70 দিন হয়েছে। কি করেছেন এই গণতন্ত্রের পবিত্রতম জায়গাটাকে? আপনারা ভুলে যাবেন? ববিদা বসে আছেন, এই গণতন্ত্রের পবিত্রতম জায়গা, এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন। কোন ডেমোক্রেসির কথা আপনারা বলছেন এখানে দাঁড়িয়ে? কোন গণতন্ত্রের কথা বলছেন? আপনাদের মুখে, ভূতের মুখে রাম নাম হতে পারে না। আজকে গোটা বাংলার মেরুদণ্ডটাকে আপনারা ভেঙে দিয়ে চুরমার করে চলে দিয়ে গেছেন। আজকে আমাদের শ্রদ্ধেয় নেতা দিলীপ ঘোষ, আমাদের পার্টির নেতা ছিলেন, 7 বছর এখানে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে নেতৃত্ব দিয়েছেন। আর তার গাড়ি কতবার ভাঙা হয়েছে, তাকে কতবার আক্রমণ করা হয়েছে। দিলীপ দার সাথে আমি এখানে একটা প্রচারে ছিলাম ভবানী ভবনে, কিভাবে ঘিরে ধরেছিল
কিভাবে আক্রমণ চালাচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আজকে আমাদের সর্বভারতীয় নেতা জেপি নাড্ডাকে কিভাবে অ্যাটাক করা হয়েছে, কিভাবে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা হয়েছে। এটা ডেমোক্রেসি, এটা গণতন্ত্র? কোন গণতন্ত্রের কথা আপনারা বলছেন এখানে বসে? কোন সৌজন্যের কথা বলছেন? সৌজন্য এখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রাণের মানুষ, গোটা রাজ্যের মানুষ, হৃদয়ের মানুষ হয়ে গেছেন এই অল্প সময়ের মধ্যে। কার্সি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন ক্ষমতা থেকে চলে গেল, সেদিন আপনারা সাথে সাথে আপনাদের মুখ্যমন্ত্রী সরকারি প্রাপ্তি অনুযায়ী তার বাড়ি থেকে সিকিউরিটি তিনি পান, সেই সমস্ত সিকিউরিটি সেখান থেকে তুলে নিলেন। আর 15 বছর সরকার চলে যাওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী তার সহধর্মিনী মীরা ভট্টাচার্যের সাথে ফোনে কথা বলে তার বাড়িতে পুরো সিকিউরিটি পাঠিয়ে দিয়েছেন। এইটা কার্সি, এটা ডেমোক্রেসি, এটা কার্সি, এটা সৌজন্য। আজকে দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে। আমি দিলীপ দাকে বলবো, প্রস্তাব রাখছি, গত 15 বছরে কেন্দ্রীয় সরকারের প্রদত্ত যে সমস্ত প্রকল্পগুলি ছিল, স্পন্সর স্কিমগুলো ছিল, সেই 15 বছরের সরকার আমাদের স্কিমগুলোকে আমাদের রাজ্যের মানুষকে জানতে দেয়নি, বোঝাতে দেয়নি, বরঞ্চ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে তার নাম চুরি করে নাম বদলে দিয়েছেন। আমি বলবো এই প্রকল্পগুলি আমাদের মানুষের কাছে এখন জানাতে হবে। দিলীপ দা, আপনি একটা উদ্যোগ নিন। বহু মানুষ বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি থেকে। এত লোন ব্যাংক থেকে দেওয়া যায়, মানুষ জানে না। আমি দেখলাম সেদিন 4000 কত বেনিফিশিয়ারি, প্রকল্পটার নাম ভুলে যাচ্ছি, অ্যালট হয়েছে, তারপরে স্যাংশন হয়েছে। 453টা কেস ব্যাংকে গেছে, সেটাও লোন দেওয়া হয়নি, সেটা ওই অবস্থায় পড়ে আছে। কিভাবে বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে? আপনারা প্রকল্প চেঞ্জ করে দিয়েছেন। আপনারা যেসব প্রকল্পগুলো মানুষের জন্য করেছিলেন সেগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এই যে প্রান্তিক এলাকার মানুষ এখানে উঠছে না বারবার, এই প্রান্তিক এলাকার মানুষের কাছে সেই প্রকল্পের টাকা পৌঁছেছে? একটা প্রকল্পের টাকা মানুষ পায়নি, পৌঁছেছে সেই মানুষের কাছে যে মানুষ তৃণমূলের হয়ে স্লোগান দিয়েছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে জয় বাংলা বলেছে, যারা তৃণমূলের দেওয়াল লিখেছে তাদের জন্য মিলিয়েছে, কিন্তু সাধারণ গরিব মানুষের জন্য সেটা গিয়ে পৌঁছায়নি। গরিব মানুষের কোনো রাজনীতি আছে বলুন তো? গরিব মানুষের রাজনীতি একটাই, সে গরিব, কিন্তু সেই গরিবকেও আপনারা আলাদা করে দিয়েছিলেন। আজকে আমি চাকদা দিয়ে বলতে পারি, আমাদের এই প্রকল্পটা কি নাম, 3000 দিল, অন্নপূর্ণা যোজনা ভান্ডারে আমার ব্লকে 65,000, আমার বিধানসভার গ্রামীণ এলাকায় 65,000 টার্গেট, যেটা আমাদের বেরিয়ে এসছে তথ্য। তার মধ্যে আমরা 57,000 মানুষের কাছে সেই টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে, আর বাকিটা আছে, সেটা প্রসেসিংয়ে আছে, চলে যাবে। সেখানে কে নীল, কে হলুদ, কে লাল, কে গেরুয়া নেই, আপনি পাবেন না ওখানে। কিন্তু আপনাদের সময় এসব হয়েছে, আজকে আপনারা স্বীকার করছেন, বলছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, সরকার সেই জন্য চলে গেছে। আমরা তো বলেছিলাম সতর্ক হয়ে যান, আপনারা হননি। সেই জন্য আজকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসছে। আইএসডিপি প্রকল্প একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা এখানে উল্লেখ হয়েছে, ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং অফ গ্রাম পঞ্চায়েত, যেটা বাংলাতে বলে গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ। খুব একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা ওই 1 কিলোমিটার, হাফ কিলোমিটার কংক্রিট ঢালাই যে রাস্তা হয়, সেটা এখানে উল্লেখ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে টাকা, সেই টাকা হয়েছে, অতীতে ছিল, কিন্তু মানুষ টের পেত না। যে রাস্তাগুলো হতো, আপনারা বুকে হাতে বলুন তো, তার যে গুণগত মান, সেই মান কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল? 3 মাস 4 মাসের মধ্যে তার মধ্যে পাথর খোয়া উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। এইভাবে গোটা রাজ্যটাকে আজকে আপনারা ধ্বংস করে দিয়ে গেছেন। ফলে নতুন সরকার এসছে, সরকারের ইতিবাচক দিকগুলোকে আপনারা সমর্থন করুন, নিশ্চয়ই বিরোধিতা করবেন। খারাপ কাজ হলে নিশ্চয়ই বিরোধিতা করবেন। আমরা যদি মনে করি সেই কাজের বিরোধিতা সঠিক, আমরা মাথা পেতে নেব, সেখান থেকে শিক্ষা নেব। আমরা যদি মনে করি সেই কাজ ভালো, আমরা মাথা উঁচু করে মানুষের কাছে যাব। ধন্যবাদ।